সাসপেনশনটা ইনসুলেটর মনে আছে যে এটা হচ্ছে তোমার 33 কেভি এর উপরের ভোল্টেজ লাইনগুলোর ইনসুলেশন দিতে এটা ব্যবহার করা হয়। এর চেয়ে নিচের যে 33 কেভি যে নিচের ভোল্টেজগুলো সেটা হচ্ছে পিন টাইপ ইনসুলেটর দিয়ে আমরা ইনসুলেশন দিতে পারি, কারণ হচ্ছে পিন টাইপের এই 33 কেভি পর্যন্তই দাম কম থাকে। এর চেয়ে যদি বেশি হয়ে যায় সেটা আনইকোনমিক্যাল হয়ে যায়, এই জন্য জাস্ট 33 কেভি পর্যন্তই আমরা করতে পারি। আর সাসপেনশন টাইপ ইনসুলেটর আমি কি বলছিলাম যে এই যে প্রত্যেকটা ডিস্ক হচ্ছে 11 কেভি করে মনে করো যে ভোল্টেজ লাইন আছে তার ইনসুলেশন দেয়। এই জন্য 66 কেভি লাইন দেখলে তুমি বুঝবা যে 6টা তোমার ইনসুলেশন ডিস্ক বসাইতে হবে, তাই না? যেখানে দেখো যে এই যে এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা যে each unit or disk is designed for low voltage say 11 kV। তাহলে এটা বলছে যে ভোল্টেজ যদি 66 কেভি হয় 6টা ডিস্ক সিরিজে ডিভাইড করা হবে। এরপর এটাকে অ্যাডভান্টেজগুলো কি? অ্যাডভান্টেজগুলো হলো সাসপেনশন টাইপ ইনসুলেটর আর চিপার, যেটা বললাম পিন টাইপ ইনসুলেটর 33 কেভি পর্যন্তই সস্তা, কিন্তু এরপরে পিন টাইপ ইনসুলেটরগুলো দামি হয়ে যায়, অনেক বড় সাইজের হয়ে যায়, এই জন্য এরপরে সাসপেনশন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়। আর সেকেন্ড পয়েন্টে কি বলছে দেখো যে each unit disk of suspension type insulator is designed for low voltage, usually 11 kV depending on the voltage plus desired number of disks can be connected in series। এটা এমন বলছে যে কোনো কারণে যদি লাইনের ভোল্টেজটাকে আমাদের আপ করতে হয় সেই ক্ষেত্রে ইনসুলেশন প্রোভাইড করার জন্য জাস্ট হচ্ছে একটা করে ডিস্ক এনে জোড়া দিতে হবে, মানে তুমি হচ্ছে ফ্লেক্সিবল লাইনটা করা যায়, তাই না? ইনসুলেশনটা তুমি চাইলে ডিস্ক বাড়ায় কমায় ইনসুল ভোল্টেজটা যদি তোমার বাড়ানো কমানো লাগে সেই অনুপাতে ডিস্ক বাড়াইতে কমাতে পারবে। এটাই হচ্ছে তো বলছে 3 নাম্বারটা ইফ এনি ওয়ান ডিস্ক ইজ ড্যামেজ হোল স্ট্রিং ডাজ নট বিকাম ইউজলেস বিকজ দ্য ড্যামেজ ডিস্ক ক্যান বি রিপ্লেসড বাই দ্য সাউন্ড। একটা নষ্ট হলে সেটা চেঞ্জ করলেই হয়ে যায়, যে প্রত্যেকটা ডিস্কে আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে হবে সেটা। দেখো তারপরে যে সাসপেনশন অ্যারেঞ্জমেন্ট প্রোভাইড গ্রেটার ফ্লেক্সিবিলিটি টু দ্য লাইন। সাসপেনশন অ্যারেঞ্জমেন্ট মানে কি বুঝতে বলো তো? এই যে আমি এই যে লাস্ট ক্লাসে একটু দেখেছিলাম না যে আমাদের হচ্ছে এটা মনে করো টাওয়ার থাকে, টাওয়ারের এটার নাম কি দিয়েছিলাম বলো তো? যে এই স্ট্যান্ডটা এটাকে এটাকে কি বলে বলো তো? ক্রস আর্ম। ব্রদুদের ফার্স্ট ক্লাস করতেছে, আরেকজন ছিল সে ওই রিফাত, হচ্ছে প্রথম থেকে ক্লাস করতো, আবার আজকে নেই। আমি তোমরা লাস্ট ক্লাসে কেউই ছিলাম, এখন ওই বড় আবার পড়ানো করতেছে। আচ্ছা দেখো এই যে টাওয়ার আমরা হচ্ছে যে প্রথম ক্লাসে কন্ডাক্টর ম্যাটেরিয়ালগুলো করছিলাম, বুঝছো? একটা ট্রান্সমিশন লাইনে কন্ডাক্টর যে আমরা ইউজ করি সেই কন্ডাক্টর ম্যাটেরিয়াল হিসেবে আমরা বলছিলাম যে কপার ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম ইউজ করা হয়, তারপর হচ্ছে স্টিল কোট গ্যালভানাইজড স্টিল যেটা সেটা ব্যবহার করা হয়। প্রত্যেকটা সুবিধা অসুবিধা আছে সেটা আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। তারপরে দেখেছিলাম যে এই যে একটা যে তোমার সাপোর্টিং একটা থাকতে হবে কন্ডাক্টরগুলোকে ঝুলে যে থাকে সেটাকে সাপোর্ট করার জন্য কী কী থাকে? বড় ট্রান্সমিশন লাইনগুলো তো তোমরা দেখো, তাই না? টাওয়ার থাকে, স্টিলের টাওয়ার থাকে, তারপর যে এখানে আশেপাশে যে একটা খাম্পা থাকে, পোল থাকে, দড়ি থাকে, এগুলো তো দেখছোই তোমরা। আমি এখন পড়াইতেছি যে এই যে খাম্বা তোমার টাওয়ারগুলা, এই টাওয়ারগুলোর সাথে তোমার কন্ডাক্টরগুলোকে ঝোলানোর জন্য একটা সাপোর্ট দিতে হয়, সেটা হচ্ছে এই জিনিসটা। এটাকে বলা হচ্ছে ক্রস আর্ম, বুঝছো? ক্রস আর্ম থেকে আমরা এখানে এই যে এইগুলোকে বলা হয় যে ইনসুলেশন ডিস্কগুলো, যেটা পড়াইতেছি আমি মাত্র, দেখছো না? এই যে ইনসুলেশন ডিস্কগুলা এর সাথে এর নিচ দিয়ে আমাদের ট্রান্সমিশন লাইনটা পরবর্তী টাওয়ারের এই ইনসুলেশন ডিস্কের মাথায় গিয়ে জোড়াবে। তাহলে এই যে আমি 3 নম্বর পয়েন্টে আছি, 3 নম্বর পয়েন্টটা সাসপেনশন টাইপ ইনসুলেটরের না, 3 নম্বর 4 নম্বর পয়েন্ট হলো সাসপেনশন টাইপ ইনসুলেটরের আরেকটা তোমার সুবিধা বা অ্যাডভান্টেজ, এটা হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটরে হচ্ছে 3-এর বেশি ডিস্ক থাকে, এই জন্য তোমার হচ্ছে তারগুলা ঝুলার মতো ক্যাপাবিলিটি বেশি থাকে না? যত তোমার হাইট বেশি থাকবে ক্রস আর্ম থেকে একটু আঁকায় এখানে এটা হচ্ছে আমাদের টাওয়ার, আর এটা হচ্ছে আমাদের ক্রস আর্ম। ক্রস আর্ম থেকে এখানে এই ইনসুলেশন ডিস্কগুলো বসানো হবে,
এটা আমরা দেখছি 2 3 4 5 মনে করো এটা 66 কেভি লাইন আমরা ইনসুলেশন করতে চাই, তাহলে এই প্রত্যেকটা ডিস্ক হচ্ছে 11 কেভি পর্যন্ত ভোল্টেজ ইনসুলেশন দিতে পারে। তাহলে এখানে যেহেতু 6টা ডিস্ক, তাহলে সব মিলে হচ্ছে 66 কেভি লাইনকে সে ইনসুলেট করবে। আর এইখান থেকে আমাদের যে কন্ডাক্টরগুলো থাকে, এটা আবার নেক্সট টাওয়ারের ক্রস আর্মের ইনসুলেশন ডিস্কগুলো থাকে, তার সাথে গিয়ে এটা সোর্স একটা টাওয়ার আরেকটা কিভাবে যায়। এখন আমরা বলতেছি কি এই যে এই ডিস্কগুলো যেহেতু এর আগে আমরা করছিলাম 3 টাইপ, সেখানে হচ্ছে 3টা ডিস্ক থাকে। 3টা ডিস্ক যে পরিমাণ তোমার ঝোলানোর মতো ফ্লেক্সিবিলিটি দিতে পারবে, বেশি 6টা ডিস্ক তার চেয়ে বেশি ঝোলানোর ফ্লেক্সিবিলিটি দিতে পারবে, এটাই এরা বলছে। এরপরে দেখো কি বলছে, দেখো যে যেটা আমি 5 নম্বরে আরেকবার বলি যে in case of increased demand of transmission line, it is found more satisfactory to supply the greater demand by raising the line voltage than to provide another set of conductors. The additional insulation required for the raised voltage can be easily obtained in the suspension arrangement by adding desired number of layers. মানে ওই যেটা বললাম যে কোনো কারণে যদি লাইনের ভোল্টেজকে তোমার ইনক্রিজ করা হয়, সেই ইনক্রিজড পরিমাণ ভোল্টেজের ইনসুলেশন দেওয়ার জন্য আরেকটা করে ডিস্ক জাস্ট অ্যাড করতে হবে, এটা বলছে। 6 নম্বরে দেখো যে সাসপেনশন টাইপ ইনসুলেটর আর জেনারেলি ইউজড উইথ স্টিল টাওয়ার as the conductors run below earthed cross arm of the tower, therefore the arrangement provide partial protection from lightning. মানে বজ্রপাত ঘটলেও এই ইনসুলেটরগুলো দিয়ে তুমি পার্শিয়াল মানে আংশিক একটা প্রোটেকশন দিতে পারবে, এটা বলছে। এরপরে দেখো যে আরেক টাইপের, এটা মানে পড়াটা শুরু হয়েছে কীভাবে দেখো আরেকবার তো বদরুল আছে প্রথম যে এই যে দেখো আমরা জাস্ট বলি মেকানিক্যাল ডিজাইন, আমাদের চ্যাপ্টারটা হচ্ছে মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন। এই ওভারহেড লাইন নিয়ে করতে গিয়ে আমরা হচ্ছে ওভারহেড লাইনের প্রথমে কী কী থাকে ওভারহেড লাইনের মধ্যে সেগুলো দেখছি। কন্ডাক্টর থাকে, সাপোর্ট থাকে, ইনসুলেটর থাকে, ক্রস আর্ম থাকে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে কন্ডাক্টর নিয়ে পড়ার সময় কন্ডাক্টর ম্যাটেরিয়াল কী কী ব্যবহার করা হয় সেগুলো আমরা পড়াশোনা করছিলাম। দেখো এখানে এই যে 1 নম্বরে কপার আছে, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম আছে, স্টিল কোড অ্যালুমিনিয়াম আছে, তারপর হচ্ছে গ্যালভানাইজ স্টিল আছে। এগুলো প্রত্যেকটা সুবিধা অসুবিধা আমি একটু দেখাইছিলাম। তারপর এই যে সাপোর্টটা, যেটা হচ্ছে তোমরা এখানে দেখলে টাওয়ার, এই সাপোর্ট হিসেবে কিন্তু এই যে পোল, উডেন পোল, কাঠের পোল, এটা এখন আর বেশি দেখা যায় না। এটা খুঁটি যেটা বলি আমরা, খাম্বা বা খুঁটি, সেটা ব্যবহার করা হয়। গ্রামে যেগুলো আছে অনেক প্রথম, আর নতুন করে কোনো কাটাকুটি যায় না। আর এখানে আশেপাশে তো তোমরা ওই যে ইলেকট্রিক খাম্বা যেটা হবে সেটাই থাকে, তাই না? স্টিল পোল বা এখন আমরা পড়াশোনা করছি হচ্ছে যে ইনসুলেটর। ইনসুলেটরের মধ্যে আমরা টাইপস অফ ইনসুলেটর, 3 টাইপ ইনসুলেটর পড়লাম। তারপর হচ্ছে আজকে এই সাসপেনশন টাইপ ইনসুলেটরের সুবিধাগুলো দেখলাম। আরেকটা নাম হচ্ছে স্ট্রিং টাইপ ইনসুলেটর। এটা মনে রাখবা, যদি কোনো রাস্তার বাঁক থাকে, সামনে গিয়ে তুমি ডানে যাবা, তখন হচ্ছে এই স্ট্রিং টাইপ ইনসুলেটরটা ব্যবহার করা হয়। বুঝতে পারছি। দেখো দেখছি তাই না? নিচে আছে। এই দেখো এটা কি, এটা হারাহারি ভাবে দেওয়া না, তখন তো তুমি মানে ভার্টিক্যালি ওভাবে ঝুলন্ত দেখছো। যেহেতু হারাহারি হবে, এটা হচ্ছে তোমার মানে যদি কোনো রাস্তার মোড় বা বাঁক থাকে, তখন হচ্ছে এই স্ট্রিং টাইপ ইনসুলেটরগুলো ব্যবহার করা হয়। এটাও খুব একটা বেশি ভোল্টেজ না, দেখো 11 কেভির চেয়েও ছোটো লাইনের ভোল্টেজের, মানে এই যে আশেপাশে যে ডিস্ট্রিবিউশন সাইটটা, সেখানে হচ্ছে তোমার এই স্ট্রিং টাইপ ইনসুলেটরগুলো ব্যবহার করা হয়। এরপর দেখো যে শ্যাকেল ইনসুলেটর, এই যে এটার চিত্র হচ্ছে স্ট্রিং ইনসুলেটরের, আর 8.9 যেটা সেটা হচ্ছে শ্যাকেল ইনসুলেটর। শ্যাকেলে দেখো কোনো ক্রস আর্ম ডিরেক্টলি নাই, একটা হচ্ছে এই দেখো এটা হলো একটা সাপোর্ট, এইটা খুঁটিটা পোলটা যেটা, সেই পোলের সাথে দেখো আরেকটা হচ্ছে সাপোর্ট থাকে, এর সাথে বোল্ট কানেক্টেড থাকে, আর এই দুইটার মাঝখানে দেখো এই ইনসুলেটরগুলো দেওয়া হয়। এরা হলো শ্যাকেল ইনসুলেটর বলে। শ্যাকেল ইনসুলেটরের একটু পড়াশোনা করবা, দেখো তেমন ভাবে পড়াশোনা কিছু নাই। এটা না
এটা বাকের জন্য তুমি ইউজ করতে পারো। না, এমনিতেও স্যার এটা এটাও বাকের জন্য ইউজ করতে পারো। হ্যাঁ এমনিও ইউজ করে দেখছি, হ্যাঁ, জাস্ট এমনিও use ছোট করে। একটা গল্প থাকে ও সাইডে চলে আসে। হ্যাঁ, যেহেতু এটা তুমি যে তোমার এই বোর্ডটা যে বোর্ড বুঝে করো নাটক, এই বোর্ডটাকে তুমি যদি এইদিকে ঘুরাই দাও তাহলে তুমি এটাও বাকের জন্য ইউজ করতে পারো। আচ্ছা, গেল ইনসুলেটরগুলো আমরা এই 4 টাইপের ইনসুলেটর তোমরা করবো। এরপরে এটা স্যার আমরা যদি কোশ্চেন আসে শর্ট করে দিলাম যে একটু কোথায় কেমন ইউজ হয়, কত ভোল্টেজ ইউজ হয়, এই কিওয়ার্ডগুলো তো লিখবো না। হ্যাঁ, আর মেইনলি হচ্ছে এখানে তুমি পি টাইপ ইনসুলেটর দেখবা, আর হচ্ছে তোমার সাসপেনশন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। বেশি সাসপেনশন নিয়েই আমাদের এর পরবর্তী পড়াশোনা হবে, ম্যাথ হবে। এই দেখো আমি এখন আসলাম সাসপেনশন টাইপ ইনসুলেটরের ইলেকট্রিক্যাল ডিজাইন। এটা হচ্ছে একটা সাসপেনশন টাইপ ইনসুলেটরের ইলেকট্রিক্যাল ডিজাইন। এটা আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, কিন্তু তোমরা এখানে কেউই ছিল না লাস্ট ক্লাসে, এই জন্য আরেকবার দেখাইতেছি। এখন দেখো যে এখানে আমাদের পড়াটার জরুরি কোথায়, আমি পড়ার মাঝখানে বলবো যে সাসপেনশন টাইপ ইনসুলেটরের ইলেকট্রিক্যাল ডিজাইনটা যেখানে রাখছে এটার প্রয়োজনীয়তাটা কোথায়, এটা আমি পড়ানোর মাঝখানে বলবো। এটা আমি শিখবো না আমরা, এটা একটা প্রয়োজনীয়তা আছে। তার আগে আমি একটু বুঝাই নিই, ইংলিশ লাইন পড়ে আগে হচ্ছে বোঝানোর জায়গায় আসি। এই তুমি দেখতেছো টাওয়ার লেখার পাশে, আসলে এই জিনিসটা কি বলতো, ক্রসান। এটা হলো ক্রস আর্ম। আর এই যে এই ক্রস আর্ম থেকেই এই সাসপেনশন টাইপ ইনসুলেটরগুলো ঝুলতেছে বেসগুলো। এখানে কি আছে বলতো, এখানে খুঁটি আছে, এখানে টাওয়ারটা আছে, তাই না? তাহলে এই জায়গার ভোল্টেজটা কত বলতো, ক্রস আর্মের ভোল্টেজটা 11 না 0। কারণ কি দেখো এখানে তো গ্রাউন্ড না, আচ্ছা গ্রাউন্ডে তোমার এই যে খুঁটি হয়ে আসে ক্রস আর্মে আসছে। এখন ইনসুলেটর পাইছে না, আর ইনসুলেটরের পরে এখানে হচ্ছে তোমার ট্রান্সমিশন লাইনগুলো, এইখানে করে এখানে হচ্ছে কন্ডাক্টরগুলো, মানে এইটা হচ্ছে তুমি ধরতে পারো ইলেভেন বা যত কেভি ভোল্টেজ। যেহেতু এটা 3টা ইনসুলেটর, যেহেতু এটা কত ভোল্টেজের লাইন বলতো, এটা 3টা তো 33 33 কেভি। কারণ হচ্ছে 3টা ডিস দিয়ে আমরা এক একটা ডিস 11 কেভি পর্যন্ত ইনসুলেশন দেয়, তাহলে এটা হলো 33 কেভির একটা লাইন আছে। তাহলে এখানে দেখো যে এই চিত্রটার ডান পাশে যাওয়ার আগে আমার একটা জিনিস বলে দিই, আমাকে একটু বলো তো যে এটা 33 কেভি লাইন, জি হ্যাঁ? এখন আমাকে এই যে ভি ভোল্টেজটা, সেই ভোল্টেজটার মান কত আমাকে বলো তো। 33 কি 33 দাও। ও স্যার এই শুধু ভি, হ্যাঁ, শুধু V। সাইডে তো স্যার 0 হবে না, কারণ তো গ্রাউন্ড আছে না। এই বিটা কি দেখো, এটা হচ্ছে কন্ডাক্টর এখান থেকে? কন্ডাক্টর থেকে হচ্ছে 0 পর্যন্ত। স্যার কন্ডাক্টর এখানে 33 হবে আর উপরে 0 হবে। না, আরেকটু চিন্তা করো, এটা এই ভোল্টেজটা কি ভোল্টেজ বলো তো, লাইন টু নিউট্রাল, তাই না? হ্যাঁ লাইন টু গ্রাউন্ড, হ্যাঁ লাইন টু গ্রাউন্ড ভোল্টেজটা তুমি যেটা বলছো সেটা কি ভোল্টেজ বলো তো, লাইন টু লাইন ভোল্টেজ বলছো, বুঝতে পারছো? এই ভোল্টেজটা কত হবে তাহলে, এই ভোল্টেজটা হবে 33 ডিভাইডেড বাই √3, হ্যাঁ? লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজ আসলে হ্যাঁ, √3 দিয়ে ভাগ করা হবে। তাহলে এই বিটা হচ্ছে তোমার 33 ডিভাইডেড বাই √3। এখন আমি ডান পাশের চিত্রটা আসি, দেখো যে এক একটা ইনসুলেশন ডিস্ককে এরা আবার ক্যাপাসিটর হিসেবে রিপ্রেজেন্ট করছে। কারণ ক্যাপাসিটর হিসেবেই কেন রিপ্রেজেন্ট করলো, এখানে তো অনেক কিছু হতে পারতো। এখানে ভোল্টেজ যেহেতু এটা ব্যাটারি দিতে পারতো, ভোল্টেজ সোর্স হিসেবে ব্যাটারি দিতে পারতো। কেন ক্যাপাসিটর হিসেবে করছে সেটা একটু দেখো। ক্যাপাসিটরের বাংলা কি ধারক না? ধারক। তোমরা তো পড়ছো ইন্টারমিডিয়েট। ক্যাপাসিটর যদি তুমি দেখো তাহলে ক্যাপাসিটরের দুইটা পাত থাকে, দুইটা পাতের একদিকে হলো হাই পটেনশিয়াল থাকে আর একদিকে হচ্ছে লো পটেনশিয়াল থাকে। এখন দেখো এই জায়গাটায় আমাদের যে কন্ডাক্টর লাইনটা সেটা কি বলতো, হাই পটেনশিয়াল, আর এই যে টাওয়ার বা ক্রস আর্মটা সেটা হচ্ছে লো পটেনশিয়াল। তাহলে এই সিস্টেমটা একটা ক্যাপাসিটর ফর্ম করছে আমরা বলতে পারি। হ্যাঁ এই যে দেখো এই চিত্রটার সাথে যদি তুমি এটা রিলেট করো তাহলে একটা ক্যাপাসিটর ফর্ম করছে, একটা ক্যাপাসিটর না, প্রত্যেকটা ইনসুলেশন ডিস্ক আলাদা আলাদাভাবে এক একটা করে ক্যাপাসিটর ফর্ম করছে, এটা তুমি বলতে পারো। এখন দেখো যে এখানে আমরা এই চিত্র থেকে এই চিত্র যাওয়ার আগে এখানে কি বোঝার কিছু আছে নাকি দেখি। V1 এর মানটা এরা V1/3 দিছে, কেন V/3 দিছে, কেন বলো? স্যার যে আমাদের মোট ভোল্টেজ হচ্ছে 33, মানে ভোল্টেজ ডিভাইডার রুল, তাই না? সমান রেজিস্ট্যান্স আছে মনে করো, প্রত্যেকটার ক্যাপাসিট্যান্স সমান, প্রত্যেকটার মধ্যে সেম ভোল্টেজ ড্রপ হবে, তাই না? কারেন্টের কি কোনো চেঞ্জ হয়েছে, কোনো ব্রাঞ্চ আছে এখানে, সিরিজ না কারেন্টটা? যেহেতু ক্যাপাসিট্যান্স একই, সেহেতু প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের মধ্যে সেম ভোল্টেজ ড্রপ হবে, তাই না? এই জন্য জাস্ট হচ্ছে এই ভোল্টেজটাকে 3 দিয়ে ভাগ করে করে প্রত্যেকটার মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? কিন্তু এবার আসো ডান পাশের চিত্রটা, এখানে দেখো যে আবার অনেকগুলো
সাথে ভোল্টেজের কারেন্টের একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, একটা বাম পাশে চলে গেছে। এখন সিরিজ কোনো ব্রাঞ্চ নেই, এটা বোঝানো, এটা আসলে আমি আচ্ছা দেখো এখন যে এই C1 এটা আবার কোথেকে আসে? এটা হচ্ছে আমাদের এই দিকে কি এটা এই জিনিসটা টাওয়ার না, আর এটা হলো ক্রসার। তাহলে এই জায়গায় দেখো আমাদের প্রত্যেকটা দুইটা ক্যাপাসিটেন্সের মাঝখানে দেখো এখানে একটা কালো ডট দেখতেছো না? এই কালো ডটটা কিন্তু আবার মেটালের। এই ক্যাপাসিটেন্স গুলো হচ্ছে ইনসুলেটর, কিন্তু কালো ডটটা আবার মেটালের। এখন কালো ডট থেকে আমরা যখন কালো ডটের উপরেও ক্যাপাসিটেন্স, উপরেও মনে করো ক্যাপাসিটেন্স, নিচেও ক্যাপাসিটেন্স, মানে উপরেও ইনসুলেটর নিচেও ইনসুলেটর, কিন্তু আমাদের এই যে কালো ডটটা এই দিকের ভোল্টেজটা জিরো না, কিন্তু কন্ডাক্টরের ভোল্টেজটা আবার হাই না। এই কন্ডাক্টরটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করে না, কারেন্ট যখন যায় যে তারের চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট করে। তার ধরুন এখানেও একটা তোমার ভোল্টেজ জেনারেট হতে পারে না, এইখানে একটা ভোল্টেজ জেনারেট হতে পারে, সেটাকে আমরা ধরতে পারি হাই, এবং এইখানে টাওয়ারের মধ্যে যে ভোল্টেজটা সেটা হচ্ছে জিরো। তাহলে আমরা এই লিঙ্ক থেকে এই পাশে একটা ক্যাপাসিট্যান্স আছে ধরে নিতে পারি না? এই ক্যাপাসিট্যান্সটার নাম হচ্ছে C1 এই ক্যাপাসিট্যান্সগুলোর নাম হচ্ছে কি ক্যাপাসিট্যান্স বলতো? এটার নাম হচ্ছে বলা যায় কি বল, শান্ট ক্যাপাসিট্যান্স। শান্ট, এটা একটা ব্রাঞ্চ হয়েছে, এর নাম হলো শান্ট ক্যাপাসিট্যান্স। আর CCC এই ক্যাপাসিট্যান্সগুলোর নাম হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্স। সেলফ ক্যাপাসিট্যান্স, আর এটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে তোমার মিউচুয়াল ক্যাপাসিট্যান্স, যেটা তোমার হচ্ছে এই যে এই মেইন ক্যাপাসিট্যান্স, আর যেটা এটা আরেকটা ক্রিয়েট করছে এটার নাম হচ্ছে শান্ট ক্যাপাসিট্যান্স। আচ্ছা এই কোনো ক্যাপাসিট্যান্স কি চোখে দেখা যাবে বলতো? না, কোনোটাই চোখে দেখা যাবে না, জাস্ট ইলেকট্রিক্যাল ডিজাইনের জন্য। বিশেষ করে এই C1 এটার শান্ট ক্যাপাসিট্যান্সের পাশাপাশি এটা আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে ভার্চুয়াল ক্যাপাসিট্যান্স। আচ্ছা তোমরা খাতা বই করবো না, কিছু নোট করবো না, অন্তত খুলে সামনে রাখো। এখন আমাকে বলো যে এখন কি V1 V2 V3 সমান হবে? এখন তো কারেন্টের ব্রাঞ্চ আসছে, তার মানে C1 এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে, তখন V1 V2 V3 সমান হবে না। তুমি একটু পড়ি আসো, যা বললাম সেটা এই লেখাগুলো একটু দেখো। তবে কি এখানে কোনো ইম্পর্টেন্ট যদি পয়েন্ট থাকে তোমরা নোট করে নিতে পারো। 8.10 এর ফিগার 2 দিয়ে লিখতে পারো যে এটা হচ্ছে V1 সমান V2 সমান V3, আর 8.10 এর ফিগার 3 দিয়ে তুমি লিখতে পারো V1 সমান নয় V2 সমান নয় V3, এবং আরো একটা পয়েন্ট লিখবা V3 ইজ 3 নম্বর চিত্রের জন্য V3 ইজ গ্রেটার দ্যান V2 ইজ গ্রেটার দ্যান V1। তুমি এখান থেকে একটা, এটা আমি বড় বলবো, তারপর হচ্ছে V1 V3 হচ্ছে গ্রেটার দ্যান V2, আবার V2 এর থেকে V1 ছোট। এখান থেকে তুমি একটা সিদ্ধান্তে আসতে পারলা কন্ডাক্টরের কাছে যে ক্যাপাসিট্যান্সগুলো আছে সেটার ভোল্টেজ ড্রপটা সবচেয়ে বেশি। কারণ কি বললাম, ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স যেটা হচ্ছে জেনারেটর বেশি কাছে আছে।
আরেকটা লাইন লিখবো যে দ্য ইনসুলেটর নিয়ার কন্ডাক্টর হ্যাজ দ্য হাইয়েস্ট ভোল্টেজ potential across it. দেখবা যে হচ্ছে the capacitance near conductor has the highest voltage drop across it. The capacitance near the conductor has the highest voltage drop across it. মানে বিচিয়ে voltage drop has the highest voltage drop across it. বিচিতে বেশি বিচিতে কন্ডাক্টর সবচেয়ে কাছে। তোমাদের হচ্ছে এই লেকচারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে স্যার হোয়াটসঅ্যাপে যাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন? দেখুন কেন আমার সেম হচ্ছে Set and make sure you press the center. আমার দিক থেকে তো সেম হয়েছে। আচ্ছা ঠিক আছে জানেন নমস্কার এখন আসো যে আমাদের এই যে ডিজাইনটা শিখলাম এটার গুরুত্বটা কোথায়। এখন বলো যে ক্যাপাসিটি মানে এই জিনিসটা তো তোমার হচ্ছে ইনসুলেটর, তাই না? সি 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 প্রত্যেকটাই তো এক একটা করে ইনসুলেটর। ইনসুলেটরগুলো আমাদের কি করতেছে যে এই যে আমরা যখন টাওয়ারে হাত দিলে যেন শক না খায়, এখানে যদি ডিরেক্ট ক্রস আর্ম থেকে আমাদের কন্ডাক্টর চলে দেওয়া হতো তাহলে আমরা যদি টাওয়ারেও হেলান দিয়ে হাত দিতাম তাহলেও শক পেতাম, তাই না? সেই সমস্যার সমাধানের জন্যই কিন্তু একটা ইনসুলেটর দেওয়া হয়েছে, কন্ডাক্টরটা এখানে আছে। এখন আমরা যদি টাওয়ারে হাত দিই কোনো শক খাবো না। এখন দেখো যে এরা ভার্চুয়াল ক্যাপাসিট্যান্সটা ক্রিয়েট করার জন্য C1 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 এখানে একটা কারেন্ট ফ্লো এটা দেখাচ্ছে না, তাহলে কি এখানে যে কারেন্ট ফ্লোটা সেটা হচ্ছে এর মাধ্যমে গ্রাউন্ডেড হচ্ছে না, এই পথের মাধ্যমে, তাহলে শক খাওয়ার কি একটা চান্স আছে না? এখানে ছোট হলেও একটা চান্স আছে শক খাওয়া। আমরা এখন ম্যাথমেটিক্যালি মানে এফিসিয়েন্সি নির্ণয় করব এই প্রত্যেকটা ইনসুলেটর আর কি। এফিসিয়েন্সিটা নির্ণয় করার কেন দরকার? এই যে C1 কে আমরা কমানোর ট্রাই করব এবং C কে আমরা বাড়ানোর ট্রাই করব না। C হচ্ছে তোমার ব্যাপারটা কিরকম যে V3 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V1। এটা কি জন্য হচ্ছে? এটা তো হইতেছে কারণ হচ্ছে কাছে এবং হচ্ছে এই যে এর মধ্যে কিছু এদিকে চলে যাচ্ছে এই ব্রাঞ্চের মধ্যে, এই জন্য সে সমান হতে পারছে, তাই না? এই যে এই ছবিটা যেমন প্রত্যেকটা সমান, সি এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা এই সি এর মধ্যে এই সি এর ভোল্টেজ ড্রপটা সমান, যেহেতু এখানে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হইতেছে এখানে, সেহেতু এইদিকে একটা চলে এসেছে। আমরা কি করব? এই যে শান্ট ক্যাপাসিট্যান্সগুলো সেটা কমানোর ট্রাই করব এবং এই যে প্রত্যেকটা V1 V2 V3 প্রত্যেকটা সমান করার ট্রাই করব। মানে 2 নম্বরটা হচ্ছে আমাদের আইডিয়াল কন্ডিশন, 2 নম্বরটার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের একটা এফিসিয়েন্সির ব্যাপার আসবে। এফিসিয়েন্সির ব্যাপারটা হচ্ছে যে আমরা সিস্টেম তো এরকমই থাকে, এটা তো আমরা পাল্টাতে পারবো না, কিন্তু আমরা নানান ধরনের মেকানিজম ক্রিয়েট করে এই জিনিসটাকে আমরা এটার কাছাকাছি নিয়ে যাওয়ার ট্রাই করব। এটা হলো এখন একটু দেখো যে এই লাইনগুলো একটু একটু পড়তে হবে। এটা আসলে আমি যা বলছি মোটামুটি সবই এখানে আছে, বুঝছো? তাও যদি কোনো লাইন দেখো যে the porcelain portion of each disc is in between two metal links, এটা তো বুঝতে পারছো? পোর্সেলেইন পোর্শন বলতেই বোঝাচ্ছে হলো ইনসুলেটর, দুইটা মেটাল লিংকের মাঝখানে হলো পোর্সেলেইন পোর্শন, মানে ইনসুলেটরটা বা ক্যাপাসিট্যান্সটা থাকে। ঠিক আছে, এটা মনে হয় না আমার কিছু দেখানো আছে। আমি হচ্ছে এই 1 2 3 4 পয়েন্ট চারটা একটু দেখাবো, এটাই ইম্পর্টেন্ট। এটাও বলছি মোটামুটি দ্য ভোল্টেজ ইমপ্রেসড অন এ স্ট্রিং অফ সাসপেনশন ইনসুলেটর
does not distribute itself uniformly across the individual disk due to presence of shunt capacitance মানে হচ্ছে ওরা বলতেছে এই ভোল্টেজ ডিফারেন্সটা প্রত্যেকটার মধ্যে সেম হয় না এই শান্ট ক্যাপাসিট্যান্সটা থাকার জন্য। দুই নম্বরে আসলে কি বলতেছে দ্য ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর হ্যাজ ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাক্রস। মাত্র লিখে নিলাম না তোমরা এই লাইনটা as we move towards the cross arm মানে যত তুমি কন্ডাক্টর থেকে ক্রস আর্মের দিকে যেতে থাকবা তত হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ইচ ডিস্ক গোজ অন ডিক্রিজ মানে হচ্ছে ওই যে উপরে V2 কম V2 এর চেয়ে V1 আরো কম। তারপর দ্যাট ইউনিট নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর ইজ আন্ডার ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল স্ট্রেস। তার মানে কি সে তো ইনসুলেশন দিবে, তার মধ্যে ভোল্টেজ ড্রপ হওয়া মানে কি সেই ইনসুলেশন প্রপার্টিটাকে আরো বেশি কাজে লাগানো না, মানে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়ে আছে সেটাকে সেই ইনসুলেশন দিবে। তাহলে ভিজিটা যেহেতু সবচেয়ে বেশি তাহলে এই ক্যাপাসিটরটা বা ইনসুলেশন ডিস্কটার ইলেকট্রিক্যাল স্ট্রেসটা সবচেয়ে বেশি মানে তাকে সবচেয়ে বেশি ইনসুলেশন প্রোভাইড করতে হবে। এটা এখানে বলছে therefore means must be provided to equalize the potential across each unit। এটা একটু বুঝে দেখো যে এই যে দেখো এই ডিস্কটার মধ্যে তোমার হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল স্ট্রেস, এটার মধ্যে আরেকটু কম, এটার মধ্যে আরেকটু কম। কিন্তু আমরা যদি এই ইলেকট্রিক্যাল স্ট্রেসটা এর যতটা যেটুকু বেশি আছে সেটা বাকি দুটোর মধ্যে ছড়াই দিই তাহলে প্রত্যেকটার সহ্য করার ক্ষমতাটা সেম আসতেছে না, সেটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য সুবিধা হবে না। কারণ হচ্ছে যে এইখানে তো তাহলে তোমার ডিফারেন্ট রেটিং এর ক্যাপাসিটেন্স করতে হবে, সেটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য হচ্ছে তোমার লসও বেশি হবে। সেইটার থেকে আমাদের সুবিধা দেওয়ার জন্য আমাদের এইটা শিখতেছে। 4 নাম্বারটা দেখো যে if the voltage impressed across the string or DC the voltage across each unit would be the same। এটা কেন বলবো তো কারণ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক কোনো প্রপার্টি নাই ডিসি ভোল্টেজের প্রপার্টি আছে কিন্তু সেটা হচ্ছে এসি যেমন ফ্ল্যাকচুয়েট করে, একবার তোমার পজিটিভ যায় একবার নেগেটিভ যায়, সেটা ফ্ল্যাকচুয়েটিং পার্টের জন্য প্রপার্টিটা বেশি। এখন আসো ওই যে একটা এফিশিয়েন্সি ব্যাপার বলতেছি সেটা হচ্ছে স্ট্রিং এফিশিয়েন্সি। আগে আসো যে স্ট্রিং এফিশিয়েন্সি দিয়ে আমাদের নেক্সট ম্যাথড আছে এই সূত্রটা একটু খাতায় লিখো। স্ট্রিং এফিশিয়েন্সি ইজ ইকুয়াল টু ভোল্টেজ অ্যাক্রস ইচ স্ট্রিং ডিভাইডেড বাই ভোল্টেজ অ্যাক্রস দিস নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর। স্ট্রিং এফিশিয়েন্সি আমাদের বেশি রাখতে হবে। সূত্র তো লিখলা, এখন সূত্র ব্যাখ্যাটা আমাকে বলো কি বলছে। উপরের টার্মটা ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং ঠিক কি বলো তো, নিচের এই যে ছবিটা দেখলো তুমি C1 না C1 তো ভোল্টেজ, C1 তো ক্যাপাসিট্যান্স। ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং এই ছবি দেখেই বলো এখানে ভোল্টেজ অ্যাক্রস কোন ভোল্টেজটা 33 আবার বলা সরি 6 33 বাই হ্যাঁ বাই 3 ফেজ। হ্যাঁ ফেজ ভোল্টেজ এটা হচ্ছে কন্ডাক্টর থেকে এই গ্রাউন্ডের মধ্যে যে ভোল্টেজটা বড় ভিটা সেটা হচ্ছে তোমার উপরে, এটা একটু পাশে তুমি ভি লিখে নাও, উপরে এটা সমান দিয়ে পাশে বড় ভি লিখো, নিচে হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ স্ট্রিং কতগুলো নাম্বার সেটা, আর গুণ হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর, এটা হচ্ছে কি বলো যেটা মান বের করব না এখানে ছবিতে তো আছে বলো কোনটা দিশাটা বল এন এর এন গুণ ভোল্টেজ অ্যাক্রস ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর সব সেই এন V3 ঠিক আছে না? আচ্ছা এটা হলো মেইন সূত্রটা। এটা হচ্ছে তুমি স্ট্রিং এর এফিশিয়েন্সি বের করবে, যেহেতু ইনসুলেশন তুমি দিচ্ছ এটা একটা
এফিসিয়েন্সি লাগবে আমাদের। এফিসিয়েন্সিটা এখন কমে যায় কেন? এই যে শান্টের ক্যাপাসিটেন্সের জন্য না? এটা বুঝতে পারছো? Yes, sir. এফিসিয়েন্সিটা কমে যায় হচ্ছে এই যে এখানে যে এদিক থেকে একটা শান্ট ভোল্টেজ কারেন্ট যায়, এর জন্য এফিসিয়েন্সিটা কমে যায়। এখন আমাদের এফিসিয়েন্সিটা বাড়ানোর উপায়টা দেখো। তার আগে এফিসিয়েন্সির জিনিসটা কিভাবে কাজ করে সেটা দেখো। ধরো যে আমাদের তিনটা ডিস্কের মধ্যে আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে 10 ভোল্ট। এই ভি হচ্ছে 30 বড় ভি, আর প্রত্যেকটার মধ্যে ভোল্টেজ ড্রপ হলো 10 ভোল্ট। এখন 10 করে ভোল্টেজ ড্রপ না, এই ভিটা তখন মনে করো ছোটটা রুচি দিয়ে ভাগ না করে সিম্পল ভাবে চিন্তা করো ফার্স্টে। এই ভিটা তখন 30 না, এই ভি হচ্ছে 30, আর এই ভি থ্রিটা কত বলতো 10, এন কত 3, তাহলে এফিসিয়েন্সি কত বলতো 100%। কিন্তু এফিসিয়েন্সিটা কমে কেন? কারণ হচ্ছে এই ভিটা হচ্ছে কমে যাচ্ছে। বেশি থাকে। মানে স্যার এখানে ও, হ্যাঁ, 10 করে হ্যাঁ। থাকবে না। হ্যাঁ, এই ভিটা বেশি থাকে। এই 30-এর মধ্যে ভিটাই মনে করো আছে 20, এটার পরে 7, 8 করে আছে। এখন তুমি এখানে হিসাব করো, তখন 30 ডিভাইডেড বাই 3 গুণ 20, 60 50%। এফিসিয়েন্সি কত আসে বলো? 50%। হ্যাঁ স্যার, হাফ হয়ে গেছে। মানে হচ্ছে এটা ছিল 30, আমাদের কাজ হচ্ছে স্যার V3টা কমানো, ইঞ্চিটা কমানো। কমানো, ইঞ্চিটা কমানোর চেয়েও সবগুলো সমান করে দাও, তাই না? হ্যাঁ, সবগুলো সমান করে দাও। হ্যাঁ। তুমি চলে যাও। এটা বুঝতে পারছো Yes, ব্যাপারটা? sir. কমন সলিউশন ইউজ করি। তাহলে তো হচ্ছে না। তোমার 30 থেকে কেবি জায়গায় তুমি এখন ইনসুলেশন আর এফিসিয়েন্সি বাড়ানোর যে টেকনিক আছে সেটা আমরা পরে বলবো। আগে সিস্টেম যেটা থাকে, এই সিস্টেমটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এটা তো চেঞ্জ করতে পারবো না। এটা তো একটা শান্ট ক্যাপাসিটেন্স থাকবেই, তাই না? হ্যাঁ স্যার। এই শান্ট ক্যাপাসিটেন্সটা থাকার কারণে এখানে আমাদের এফিসিয়েন্সিটা বের করতে হবে। কি এফিসিয়েন্সি এখানে থাকে, সেটার জন্য আমাদের ম্যাথ করা লাগে। সেই ম্যাথের জন্য আমাদের আবার একটু সূত্র ডেরিভেশন করে আসতে হবে। এটা একটু আমি এখন একটু দেখাই। এটা তোমাদের খাতায় লিখে লিখে করতে হবে। আমি এখন আজকে উঠতেছি না, তোমার খাতায় লিখে লিখে করো, বা আমি একটু বুঝাই ফার্স্ট। দেখো যে এখানে আমাদের হাবিজাবি বলছে, এখানে ফিগার 8 শোস ওই হাবিজাবি। তো আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলি নাই, যে C1 এখানে রাখো, এই লাইনটা C1 KC। এটা এফিসিয়েন্সিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। C1টা কি এখানে আমাকে বলতো? C1 হচ্ছে শান্ট ক্যাপাসিট্যান্স, আর Cটা হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্স। এটার দুইটার মধ্যে আবার একটা সূত্র আছে নিজেদের মধ্যে, C1 KC। এখন আমাকে বলো যে K এর মানটা কি? K হচ্ছে C1/C না? হ্যাঁ, আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য K এর মানটাকে বেশি হতে হবে না কম হতে হবে? এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বেশি হয়ে যাবে। এর মান বেশি থাকবে। C1 কি? শান্ট। শান্ট। শান্ট ছোট করতে হবে না? আর ছোট করতে বুঝতে পারছো? উপরের টার্মটা ছোট করতে হবে না আমাদের? তাহলে কে ছোট হয়ে যাবে না? কে এর মানটা ছোট হইতে হবে এফিসিয়েন্সিকে বাড়ানোর জন্য। বুঝতে পারছো? একটু বলা ছিল, এটা বুঝতে পারছো? এটা কিন্তু ওই যে লিখতে হবে উপরে। আচ্ছা, এখন ম্যাথে আসো। এটা আপাতত আমি বলে দিচ্ছি যে C1 হচ্ছে KC। এখন আমরা হচ্ছে KCL এ অ্যাপ্লাই করব প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটা কীরকম হয়। আমরা তো জাস্ট যখন তিনটা সেম ভোল্টেজ থাকে তখন ভোল্টেজের ব্যাপারটা বুঝলাম যে রুট দিয়ে ভাগ করে দিতে হবে লাইন ভোল্টেজ। এখন যেহেতু একটা শান্ট ক্যাপাসিট্যান্স আছে, এখন আবার ভোল্টেজ ড্রপটা ডিফাইন্ড হবে। এখন কত ভোল্টেজ ড্রপ হয় সেটা এখন আমরা বের করব। এখন এরা নোড A তে ফার্স্টে গেছে। নোড A তে দেখো একটা কারেন্ট এসে ঢুকছে পিচ থেকে I2, তাই না? আর বের হয়েছে I1 প্লাস বড় I2। তাহলে KCL অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি যে এই যে বড় I2 সমান বড় I1 প্লাস ছোট I1। এটা বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা, নেক্সট লাইনে দেখো যে I2, I মানে হচ্ছে কারেন্ট। কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তাই না? ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এখানে হচ্ছে আমাদের ভোল্টেজটা তো ভাবার কিছু নাই, রেজিস্ট্যান্স হিসেবে আমরা ক্যাপাসিট্যান্স মানে ইম্পিডেন্স আসলে, তাই না? V ডিভাইডেড বাই Z। এখানে ক্যাপাসিট্যান্সের ইম্পিডেন্সটা আমরা কিভাবে করি বলো তো? মনে আছে? 1 ডিভাইডেড বাই J ওমেগা C, তাই না? J ওমেগা C। এটাকে আমরা কি লিখতে পারি? যেটা বাইরে রাখলে V ওমেগা C, তাই লিখতে পারি না? এটা দেখো পরবর্তী লাইনে V ওমেগা C, যেটা কোথায় গেছে? স্যার এই পাশে আসলে বলে উঠাই দিতে উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ। বুঝতে পারছো? এটা একটু লিখে নিবা না? I = V/Z।
এখানে z হচ্ছে 1 বাই j ওমেগা c সমান হচ্ছে শুধু j v ওমেগা c। ওমেগা c হবে আর না লিখে z লিখো যেহেতু এটি ইম্পিডেন্স। ইম্পিডেন্স দেখো তাহলে বলছে না এসি সার্কিট তোমার তো মানে এসি ডিসি পড়লে আর ইলেকট্রো তোমার এনার্জি কনভার্সন পড়লে মোটামুটি তুমি পাওয়ারের সব কিছু কভার করতে পারবে। এর নতুন কিন্তু তোমার পরে কিছু নাই, এগুলোই আছে। আর এই তোমার মিডের পরে আমি আবার একটু নতুন টপিকের দিকে যাব, ওখানে আবার কিছু বেশ নতুন কিছু জিনিস আছে, সিমেট্রিক্যাল ফল্ট আছে, তারপর হচ্ছে পাওয়ার সিস্টেম স্টেবিলিটি আছে, তারপর ট্রান্সিয়েন্ট অ্যানালাইসিস আছে, ওইদিকে আবার নতুন নতুন কিছু পড়া শেখাবো। আপাতত এখানে যা আছে তুমি হচ্ছে আগের বেসিক দিয়ে বুঝতে পারবে। পাওয়ার সিস্টেম না পাওয়ার শেষে না পাওয়ার সিস্টেম প্রোটেকশন অ্যান্ড সুইচ গিয়ার সর্বশেষ আর শেষ সেমিস্টার ওটাও আমি নিই। আগে তো পাওয়ার সিস্টেম পড়বো, তারপরে তো পাওয়ার সিস্টেম প্রোটেকশন পড়বো। স্যার পাওয়ার সিস্টেমগুলো তো আছে না, টু নাই, পাওয়ার সিস্টেম অ্যানালিসিসের মধ্যেই দুইটা তোমার কম্বাইন করা আছে। মানে একটাই একটা পাওয়ার সিস্টেম একটা, এর মধ্যে হচ্ছে মানে টু যেটা তুমি বললা, টু এর পার্টটা হচ্ছে আমি মিডের পরে পড়াবো। যেটা এটা হচ্ছে মানে যদি তুমি দুই ভাগে ভাগ করো, এটা হচ্ছে ওয়ান পার্ট, এটা হচ্ছে আর মিডের পরে টু পার্ট। মানে এখানে তোমাদের কারিকুলামে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস একটা কোর্স, একটা কোর্স। আর এটা হচ্ছে তোমার প্রোটেকশন অ্যান্ড সুইচ গিয়ার হলো আলাদা ডিফারেন্ট একটা কোর্স। সেকেন্ড লাইন তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ, না, স্যার। পুরোটা এখন আমি বুঝাই না, জাস্ট হচ্ছে সূত্রটা বুঝাইছি। এখন দেখো যে আই টুটা মানে হচ্ছে ভি টু ওমেগা সি, তাই না? এই যে এর টুকের মধ্যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ভি টু আর ওমেগা, এর টুকের ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। এখন দেখো যে এই কারেন্টটা যেটা তোমার এই কেসিএল হয়ে বের হচ্ছে, বড় আই ওয়ান হচ্ছে তোমার ভি ওয়ান ওমেগা সি, আর ছোট আই ওয়ানটা হচ্ছে এই ভি ওয়ান ওমেগা সি। আচ্ছা বলো তো আমাকে এই ভি ওয়ানটা আমরা এখানেও ড্রপটাকে আমরা বুঝলাম, সেলফ ক্যাপাসিট্যান্সের মধ্যে ড্রপটা আর ভার্চুয়াল বা শান্ট ক্যাপাসিট্যান্সের মধ্যে ড্রপ ভোল্টেজ ড্রপটা এখানে সেম হলো কিভাবে? এই বেসিকটা তুমি বুঝে নি খারাপ বলে আচ্ছা আমাকে বলো যে এ পয়েন্ট থেকে গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ ড্রপটা কি ভি1 না? হ্যাঁ স্যার এই ভি1টাই কিন্তু এখানে স্যার প্যারালালে আছে তো, প্যারালালে আছে এটা বলতে পারো, ঠিক আছে। যে দুজনের মধ্যে এক জায়গায় আর দুজনের মধ্যে আছে গ্রাউন্ডে, এক পয়েন্ট হচ্ছে কমন আর এক পয়েন্ট দুজনেরই গ্রাউন্ড, গ্রাউন্ড আছে। বুঝতে পারছো? তাহলে তোমার সেম ভোল্টেজ ড্রপ আছে, তাহলে আর আমার ব্যাখ্যা করা লাগবে না। এরপরে তুমি কি করছে? জাস্ট কমন নেওয়া হয়েছে আর ওই যে সি এর মান কত? C1 এর মান শোনা হয়েছে। C1 এর মানটা যে কেসি লিখছিলাম না, Yes, sir. ওটা বসাই দিছে Yes. কেসি। আর এখানে হচ্ছে তোমার V1 কমন নিছে, তাহলে এখানে ওমেগা সি দুই পাশ থেকে কাটা দিছে, দেখছো? হ্যাঁ স্যার, দুই পাশ থেকে ওমেগা সি কাটা দিলে হয় 1 প্লাস কে থাকে? জাস্ট কে। হ্যাঁ। এই তুমি দেখবো না একটু স্যার ওই বাসায় গিয়ে সুন্দর করে এটা সুন্দর করে লিখো। হ্যাঁ বুঝতে যেটা পারছো? বুঝতে পারতেছি। বুঝতে পারছো? বুঝুর লেখক না। যেটা এমনি এক্সট্রা বলবেন ওইগুলো ওগুলো নোট করবো না। এগুলো তো করতে হবে। এগুলো কিন্তু বেশ মানে তোমার পাওয়ার সিস্টেম ইয়াটা তুমি যদি পাওয়ারে থাকতে চাও তাহলে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। এটা আসলে শুরু হয়েছে তোমার ওই ইয়া থেকে, এসি অ্যানালাইসিস, এনার্জি কনভার্সন থেকে, কিন্তু এখানের মধ্যে তুমি মোটামুটি দেখতে পারো সব কিছু। আচ্ছা এবার নোট বিতে আসো। নোট বি হচ্ছে দেখো I3 কারেন্ট আসতেছে, বড় I2 ছোট I2 বের হতেছে। Yes, sir. তাহলে I3 এর জন্য তুমি লিখতেছো I3 এর যে ভোল্টেজ ড্রপটা সেটা হচ্ছে VG ওমেগা সি, আর I2 এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা সেটা হচ্ছে V2 ওমেগা সি। এখন আসো আমাকে এই যে এই শান্ট ক্যাপাসিট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপটা কিন্তু জাস্ট V2 হয় নাই, V1 প্লাস V2। হ্যাঁ স্যার, হ্যাঁ। কারণ হচ্ছে এটা তো ভাবে অনে চলে গেছে, মানে দুইটারই থাকে। এখানে দেখো যে তোমার বড় I2টা যে ভোল্টেজ ড্রপটা ক্রিয়েট করছে সেটা তো এতটুকু V2, এটা তো বুঝতে পারছো। হ্যাঁ স্যার, ছোট I2টা দেখো, ছোট I2টা আমাদের এই পয়েন্ট থেকে গ্রাউন্ডে গেছে, হ্যাঁ স্যার। কিন্তু বি পয়েন্ট থেকে যদি আমরা গ্রাউন্ডে যেতে চাই তাহলে V2 পাস করতে হয়, V1 পাস পাস করতে হবে। বুঝতে পারছো? Yes, sir. এই জন্য V1 প্লাস V2 দেওয়া হয়েছে এখানে, Yes, sir. বোঝা গেল? Yes, sir. নতুন বুঝছো? হ্যাঁ স্যার তারপর আগের মতোই C1 কে ভেঙে AC লিখছে, হ্যাঁ। আগের মতোই Common V2 দেখো এখানে আছে, এখানে আছে, V2
করছে আর কি কমন নিছে বলতো ওমেগা সি কে কমন নিছে ওমেগা সি তো বাদ দিবা তুমি ও হ্যাঁ উভয় বসে এখানে জাস্ট কে কমন নিছে একটা বিটু আলাদা রেখে আর কেটা কমন নিছে কেটা কিভাবে কমন নিছে দেখো কেটা কমন নিলে জাস্ট বাইরে থাকে v1 প্লাস তো কমন নেওয়া লাগে স্যার শুধু ওমেগা সি ও ওমেগা সি বাদ দিছে তাই বাদ দিলে হয়ে আচ্ছা যাচ্ছে এখানে কমন পরে নিতেছে এরপরে দেখো যে কে v1 কে v2 দুই ভাগে ভাগ হবে তারপরে হচ্ছে এবার v2 কমন নিছে এবার v2 কমন নিলে এই যে এখান থেকে 1 থাকবে আর এখান থেকে k থাকবে এই যে 1 প্লাস k বোঝা গেল এইটা কি আমরা করে দেখি দেখতে হবে বোর্ডে না স্যার তুমি একটু ঠান্ডা মাথায় এক লাইন গেলে বুঝতে পারবে বোঝো লিখে নিবা লিখে নাও আপনি তুমি তাহলে বোঝুর খাতায় দেখো ও লিখতেছে তো ভিডিও জায়গায় স্যার মান বসানো আছে বলা লাগে হ্যাঁ, v1 হ্যাঁ। 1 প্লাস k এই যে হোল স্কয়ার হয়ে গেছে এক নাম্বার সমীকরণ থেকে প্রথম দেখো লিখে নাও এক নাম্বার সমীকরণ থেকে এই v2টার মান আমরা এই যে এই লাইনে বসাইছি v1 প্লাস 1 প্লাস k কিলোমিটার ডাবল আছে স্কয়ার হয়ে গেছে 1 প্লাস k আসলে এত কিছু করার আমার উদ্দেশ্য কি বলতো উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেকটা ভোল্টেজকে v1 এর অ্যাক্রসে বের করা এই জন্য আমরা পরে একটা সমীকরণ আসতে পারি দেখো যে এক নম্বর সমীকরণে আমরা এখানটা আসেই জাস্ট v2 v1 এখানে কিছু চেঞ্জ নাই দুই নম্বরের সমীকরণ যেটা হবে v3টাকেও আমরা v1 এ নিয়ে আসতেছি তাহলে অজানা মান একটা কমে গেল না সমীকরণে আনতে সুবিধা হবে স্যার আমরা k এর মান কি হবে না k এর মান কিভাবে পাবো কেমন দেওয়া থাকে তো c1 তুমি যদি জানো c যদি জানো তাহলে k এর মান তুমি পাবে তাহলে আমরা এটা মানে দেয়া k কে আমরা কি বলতে পারি মানে কি বলে আমরা একটু করব এখানে k এর নাম দাঁড়াও একটু দেখি আমি k এর নাম কি এখানে কিছু আছে স্যার ক্যাপাসিট্যান্স c1 is some fraction k of self না capacitance এটার কোনো নাম নেই এটা কনস্ট্যান্ট একটা ধরতে হবে। আচ্ছা ঠিক আছে ওজন কোন লাইনে সমস্যা বলো এই পর্যন্ত আসছো এই লাইন পর্যন্ত এই লাইনে আসো এই লাইন বুঝছো হ্যাঁ v2 কমন নিচ্ছে দেখো এখানে 1 ছিল আর এখানে k ছিল v2 কমন নিলে 1 প্লাস k এটা বুঝছো এর পরের লাইন আসে আমাকে বলো তাহলে আমরা এখানে v2 v3 v সব হচ্ছে আমাদের 1 v1 এর মাধ্যমে প্রকাশ করা ওয়ানের মাধ্যমে নিতেছে কমন সমীকরণ আসা 1 2 and 3 ম্যাথমেটিক্যাল টার্ম থাকি ভালো লাগে তাই না কিন্তু মানে আমাদের পড়া তো কনসেপচুয়াল বেশি আমার মানে পড়াগুলি কনসেপচুয়াল বেশি সেটাও তো খারাপ লাগার কথা কনসেপ্ট খারাপ লাগে না তবে এটা ম্যাথ দেখলে তো মনে হয় ভালো লাগে এটা ভালো লাগে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে বুঝো এটার পরে সেকেন্ড লাইনটা আসছো তুমি এই যে দেখো এক নম্বর সমীকরণ থেকে v2 এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি তাহলে দেখো v2 v1 1 প্লাস k আবার এখানে আগের থেকে ছিল 1 প্লাস k তাহলে v1 1 প্লাস k হোল স্কয়ার বুঝতে পারছো এই লাইনটা আচ্ছা এরপরে এই থার্ড এই লাস্টের থেকে Last এই সেকেন্ড লাইনে আসো এখানে জাস্ট হচ্ছে কি করছে দেখো v1 v1 কমন কমন v1 কমন সূত্র করে দিছে ওই যে 1 প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্র হ্যাঁ a প্লাস b এটা রাখলেও হবে না রাখলেও হবে সিম্পল করার জন্য করছে সূত্র স্যার একটুখানি উপরে আনছি স্যার নিচে 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 এখন তুমি v1 তো আমাদের রেফারেন্স v2 বের করছো সূত্রের মাধ্যমে v3 বের করছো সূত্রের মাধ্যমে এখন v মানে কি তিনটা যোগফল তাহলে তিনটা যোগফলে v1 তো আছে v2 v3 এর সূত্র বসাবা তাহলে পুরোটা v কি তুমি v1 এ কনভার্ট করে নিয়ে আসতে পারছো এটা কি করলাম বছর v3 পর্যন্ত করছো v3 করার পর দেখো
ভি মানে কি, বড় ভি মানে এটার যোগফল, হ্যাঁ স্যার এই যে v1 প্লাস v2 প্লাস v3। দেখো v1 তো আমাদের রেফারেন্স, v1 এমনি লিখবা, v2 এর জায়গায় এই মানটা বসাইছি, v3 এর জায়গায় এই মানটা বসাইছি। বসানোর পরে দেখো সেকেন্ড লাইনে এই জিনিসটা আসছে, v1 রেফারেন্স v1 এর মানটা আমরা ধরতেছি, মানে v2টাকেও v1 এর মাধ্যমে প্রকাশ করছি না, v3টাকেও v1 এর মাধ্যমে প্রকাশ করছি, তাহলে v1 তো কমন আছে একটা, এই জন্য বড় ভিটাকেও আমরা v1 এর মাধ্যমে প্রকাশ করি। সবকটার সাথে ভি আছে, ভি1 আছে, এই জন্য ভি1টা একটা সাথে ওর সাথে যেটা আছে সেটা ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে ভি1 সমান তিনটা এক্সপ্রেশন, চারটা এক্সপ্রেশন পাবো আমরা। এই পর্যন্ত আসছো 3 নাম্বার ইকুয়েশন, এই যে এটা যোগ করার পরে এই জিনিস আসছে, জাস্ট কমন নিয়ে ওটা হচ্ছে আবার ইয়ে করছে, উৎপাদক করছে। মিডল টার্ম করছে, বুঝছো? v2 মান আর v3 মান বসাইছে। হ্যাঁ, v2 এর মান বসাইছে, v2 এর মান হচ্ছে এই যে v1 প্লাস v1 ইনটু 1 প্লাস k, আর v3 এর মান হচ্ছে v1 ইনটু 1 প্লাস 3k প্লাস k স্কয়ার। এই ভিতরের গুলো যোগ বিয়োগ করে টরে এই লাইন আসছে, এই লাইন আসার পরে এটাকে আবার মিডল টার্ম করছে, মনে আছে মিডল টার্ম? হ্যাঁ স্যার মিডল টার্ম করে এই দুইটা পাইছি, দুইটা নেওয়ার মাধ্যমে আমরা v কেও v1 এর মাধ্যমে প্রকাশ করছি। এখন দেখো এখন আপনারা একটা সূত্র লিখতে পারবেন, ভিটা এই যে দেখো v1টা যদি আমরা এদিকে রাখি, মনে করো যে এই যে 3 নাম্বার ইকুয়েশনে আমি লিখতেছি, v1টা যদি আমরা এদিকে রাখি তাহলে আমরা কি লিখতে পারবো, v ডিভাইডেড বাই ওই যে 1 প্লাস k ইনটু 3 প্লাস k লিখতে পারি না, হ্যাঁ স্যার 1 প্লাস k ইনটু 3 প্লাস k। দেখো এই যে v1 বাই নিচে আমরা 1 লিখতে পারি, হ্যাঁ এমনি এই যে এমনি লিখছি এটা, হ্যাঁ এটা ইজ ইকুয়াল টু দেখো এই যে এর পাশে এটা যেটা আমরা বের করলাম, বুঝতে পারছো? আর আরেকটা ওখান থেকে v3 দেখো, v3 বাই v3 এর জন্য কি আসবে, v3 ডিভাইডেড বাই 1 প্লাস 3k প্লাস k স্কয়ার। হ্যাঁ আর v2 এর জন্য কি আসবে, স্যার v2 বাই 1 প্লাস v2 বাই 1 প্লাস k। তাহলে আমরা এখানে v1 ইকুয়ালস টু তাহলে যদি মনে করো যে v1 বের করতে চাও, তোমার v দেয়া আছে, তাহলে এইটা আর এই সূত্রের মাধ্যমে তো পাবো, তাই না? এস শুধু v দেওয়া থাকবে। হ্যাঁ, k এর মান দেয়া আছে, v দেয়া আছে, তাহলে তুমি ওই ক্যাপাসিট্যান্সটার মধ্যে কত ভোল্টেজ হবে সেটা বের করতে পারবে। আবার এই ভোল্টেজ গুলো বের করার আমার কারণটা কি, কারণ হচ্ছে ওই যে এফিশিয়েন্সি বের করা। আসো এখানে, আচ্ছা ওটা বুঝতে পারছো, ওটা পরে করলেও হবে, জাস্ট বুঝলেই হবে। এখন বলো আমার হচ্ছে যে এই ভিটা বের করার উদ্দেশ্য কি, v1 বের করার উদ্দেশ্য কি, নতুন বলো, সাবজেক্ট তো বুঝছো না, নতুন একটু বলো v1 বের করার উদ্দেশ্য কি। এই যে এই ইকুয়েশনটা আমরা এই ইকুয়েশন বুঝছো, এই ইকুয়েশন বুঝছো? আচ্ছা এখানে মনে করো যে আমাদের আমরা তোমার লাইন ভোল্টেজটা দেয়া আছে, k এর মান দেয়া আছে, এখন কি আমরা v1 বের করতে পারবো? হ্যাঁ স্যার এটা হলো তো v এর মানও দেয়া আছে, আমরা লাইন ভোল্টেজটা মনে করো দেয়া আছে, লাইন ভোল্টেজ থেকে যদি ফেজে কনভার্ট করো তাহলে v পাবা, k এর মান দেয়া আছে এখানে, তাহলে v1টা পাবো না। এই যে সূত্রের এইটুক আর এতটুক যদি কাজে লাগাও, সবগুলো সমান না, তাহলে এটা আর যদি তুমি জাস্ট এটা নিয়ে কাজ করো, তাহলে সেখানে k এর মান দেয়া আছে, লাইন ভোল্টেজ দেয়া আছে, তাহলে v1 এর মান বের করতে পারবা। এই বের করার আমার উদ্দেশ্যটা কি, সুইচিং এফিশিয়েন্সি সূত্রে যাও তো, সুইচিং এফিশিয়েন্সি সূত্রে কি তোমাদের ভোল্টেজের মানটা বের করতে হবে না? হ্যাঁ স্যার সেটার উদ্দেশ্য হচ্ছে এই বিটা বের করা, বড় হ্যাঁ বড় বিটা বের করা, বা বড় বিটা তো বের তুমি লাইন ভোল্টেজ দেওয়া থাকবে v3 v3টা যদি বের করতে চাও তাহলে কি নিবা বলো, এই এতটুকু নিবা আর না এতটুকু নিবা আর এটা নিবা, তাই না? ওই যদি লাইন ভোল্টেজ দেওয়া থাকে, লাইন ভোল্টেজ দেওয়া থাকবে, k এর মান দেওয়া থাকবে, তুমি v3 বের করবা, সব দেওয়া থাকে সব দেওয়া থাকবে না, ভি দেওয়া থাকবে আর কে দেওয়া থাকবে, দুইটা দেওয়া থাকবে, হয় তোমার যে কোনো একটা ভোল্টেজের মান দেওয়া থাকতে পারে, কে দেওয়া থাকতে পারে, লাইন ভোল্টেজ নাও থাকতে পারে, সেখানে লাইন ভোল্টেজ বের করে নিতে হবে, বুঝতে পারছো? ম্যাথে নাকি ম্যাথে
যাওয়ার আগে কিছু যে ইম্পর্টেন্ট কথা এখানে আবার বলছে কে এর একটা দেখো মান এরা ধরে নিছে 0.2 থাকলে ওই সূত্রটা জাস্ট বসাইছে বুঝছো কে এর মান যদি বসায় তাহলে এইরকম আসে ব্যাপারগুলো ভিডিও তো শুনে দেখো যে আবার এরা বলছে দ্যাট ইজ নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর হ্যাজ ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাক্রস ইট the voltage across the other disc decreasing progressively as the cross arm is approached. বুঝতে পারছো ক্রস আর্মের দিকে যত উঠা হবে তত হচ্ছে তোমার কন্ডাক্টর থেকে দূরত্ব বাড়বে তত হচ্ছে ভোল্টেজ ড্রপটা কমবে এরপরে দেখো যে the greater the value K equals to C1 by C the more uniform the potential stress lesser the extreme efficiency বুঝা গেছে এটা কিন্তু আমি একটা ছোট কোশ্চেন দিয়ে দেবো K এর মান কম হওয়া ভালো নাকি বেশি হওয়া কম কম হওয়া ভালো কম হলে এফিসিয়েন্সি কম হওয়া ভালো কম হওয়া ভালো তাই না C1টা ছোট থাকতে হবে হ্যাঁ সিরিয়াসলি দেখতে হবে এটা এরকম যে এটা যত বড় হয় তার গ্রেটার দ্য ভ্যালু অফ K তত লেসার দ্য এক্সট্রিম এফিসিয়েন্সি তার মানে কি বড় ভ্যালু হবে কখন যখন সিটা বাড়বে সি বাড়া মানে শান্ট ক্যাপাসিট্যান্সটা বাড়বে তার মানে ওদিকে কিছু কারেন্ট চলে যায় তার মানে ওটা হচ্ছে লস হচ্ছে মানে লসের চেয়েও ইনসুলেশনের সমস্যা হবে এটা তো আগে বলছে যে ডিস্ক বাড়ানোর সাথে তোমার স্ট্রিং এর আছে এখানে এখন হচ্ছে এই যে আমরা এতক্ষণ কি বললাম যে এই সিস্টেমটাকে তো আমরা হাতে মানে চেঞ্জ করতে পারবো এটা তো এক্সিস্টিং এখন হচ্ছে আমাদের এক্সিস্টিং সিস্টেম রেখে এফিশিয়েন্সি যদি আমাদের ইমপ্রুভ করতে হয় তাহলে আমাদের তিনটা আমরা এখানে পদ্ধতি আছে সেটা আমরা করব একটা হচ্ছে বাই ইউজিং লঙ্গার ক্রস আর্ম বাই গ্রেডিং দ্য ইনসুলেটর বাই ইউজিং দ্য গার্ড শুরু করি না প্রথমটা তোমরা বুঝতেই পারো হ্যাঁ জাস্ট ক্রসআর্মগুলো বাড়াই দেবো ক্রস আর্ম বাড়াই দিলে সুবিধা কি হবে স্যার আমার এই ক্যাপাসিটিটা তৈরি হতে একটু প্রবলেম হবে কারণ আমার দূরত্ব বেড়ে দূরত্ব বেশি বেশি দূরত্ব বেশি কারণ হচ্ছে এই যে তুমি এই যে ক্রস আর্মটাই তো তোমার এই ইনসুলেটর থেকে টাওয়ারের মতো অতি দূরত্ব তাই না স্যার এখন যদি তুমি এই দূরত্বটা বাড়ায় দাও তাহলে দেখো যে এখানে যে কন্ডাক্টর লাইনটা আছে এটাই তো সবকিছুর সোর্স তাই না আচ্ছা আচ্ছা এই যে আমাদের এই মেটালিক লিংক থেকেই তো এখান থেকেই তোমার ভোল্টেজ ইনপুট হয় এখানে এখান থেকে এদিকে যায় তুমি যদি এখান থেকে এই ডিসগুলোর দূরত্ব বা ক্রস আর্মের দূরত্বটা বাড়ায় দাও তাহলে হচ্ছে বেশি এরিয়া তার কভার করতে হবে নরমালি ভাবে কেন লসটা বেশি হবে এই জন্য এই শান্ট ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপ বা কারেন্টটা দুটি কমে যাবে এখানে কি বলছে দেখো the value of string efficiency depends upon the value of K the ratio of the shunt capacitance to mutual capacity mutual এর আরেক নাম কি সেট ক্রস সেলফ ক্যাপাসিট্যান্স বলে লিখবা না সেলফ অবলিক দিয়ে মিউচুয়াল লেখো আর শান্ট অবলিক দিয়ে ভার্চুয়াল লেখো এগুলো তো বিভিন্ন জায়গায় মানে অন্য অন্য নাম ইউজ করবে তা তো বুঝবা না মিউচুয়াল অবলিক সেলফ শান্ট অবলিক ভার্চুয়াল এখানে আবার ওই লাইনটা লিখছে the lesser the value of K the greater the extreme efficiency more uniform is the voltage distribution the value of K can be decreased by reducing the shunt capacitance কমাই দিলে এটা কমবে তাই না কারণ হচ্ছে shunt capacitance divided by self capacitance is K in order to reduce shunt capacitance the distance of the conductor from tower must be increased longer cross arms should be used however limitations of cost and strength of tower do not allow the use of very cross arm এখানে আবার যে প্রত্যেকটা সিস্টেমেরই অপোজিট কথা বলে দেয় শেষ লাইনে বুঝছো যে বাড়াই দিলে তোমার হচ্ছে ইনসুলেশনটা তুমি ভালো পাবা কিন্তু হচ্ছে এই যে ক্রস আর্মটা বাড়াইতেছো সেটার দাম পড়বে না কিছু ম্যাটেরিয়ালের তারপর হচ্ছে এখানে আরেকটা লাইন বলছে যে স্ট্রেংথটা কমে যাবে কারণ হচ্ছে যে তুমি খুঁটিটা এটা একটা খুঁটি মনে করো হ্যাঁ এটা হচ্ছে তোমার টাওয়ারটা ছোট ক্রস আর্মগুলো এটার যত স্ট্রেংথ আর একটা খুঁটি এটা হচ্ছে হাফ বড়
একটা দোলার মানে ঝড় আসলে এটার বেশি ক্ষতিগ্রস্ত হবে না, স্যার এটাই অবস্থা। আচ্ছা, বাদ দিয়ে সব মানি নিতে দেয় না। মাটির নিচ দিয়ে দেওয়ার তো তোমার ঢাকা শহরের যে অবস্থা, তাহলে আমাদের চলে যেতে হবে, আমাদেরকে আগে রোহিঙ্গার মতো অন্য কোনো জায়গায় যেতে হবে, পুরো ঢাকা শহর আগামী 50 বছরে ঠিক করবে, তারপর আবার আমরা আসবো, ততদিনে আমরা নাই। মাটির নিচ দিয়ে তোমাদের হচ্ছে যে আমি প্রথম ক্লাসে একটু আন্ডারগ্রাউন্ডে কেবল নিয়েও কথা বলছি, বুঝছিলাম কস্টলিও হয় আবার অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। তারপর হচ্ছে তোমার মেনটেনেন্স করার জন্য খুঁজতে হবে, হ্যাঁ। আর ঢাকা শহরের যে পোড়াপুরির অবস্থা, ম্যানুয়ালে স্যার বাইরের দেশের ম্যানুয়ালে তো ঢোকা যায়, বড় বড় ম্যানুয়াল থাকে ওখানে লাইন দিয়েছে ম্যানুয়াল কারণ দিয়েছে। নিচেও তো একটা সিটি, তো হ্যাঁ তোমার যে মেট্রো রেলগুলা নিচে তুমি ঢুকবা যে পুরো রাস্তাটাই মেন আরেকটা শহর এই ম্যানুয়ালের মধ্যে যে মেইনটেনেন্স করা যায় Maintenance করা যায়। করা যায় এখানে তো খুঁজতে হবে first। আমাদের তো ম্যানুয়ালের ভিতর দিয়ে গ্যাসের লাইন, পানির পানির লাইন, লাইন, কারেন্টের লাইন, সব সব। লাইনের ভিতর দিয়ে। কিন্তু সেটা যথেষ্ট উঁচু আসে, অনেক বড় বড় ম্যানুয়াল, আচ্ছা, এতগুলো মুখ ম্যানুয়ালের হারা দিতে হবে। ওইভাবেই বানানো। আচ্ছা, okay, এখন দেখো যে বাই ট্রেডিং দ্য ইনসুলেটরস, এটা হচ্ছে সবচেয়ে মানে ঝামেলাপূর্ণ একটা উপায়। এটা হচ্ছে প্রত্যেকটা ক্যাপাসিটেন্সে আলাদা আলাদাভাবে ম্যানুফ্যাকচার করা, এমনভাবে ম্যানুফ্যাকচার করা যেন এই যে এই ক্যাপাসিটেন্সের মধ্যে ভোল্টেজ ড্রপটা মানে এমনভাবে হয় যেটা হচ্ছে পরবর্তী ক্যাপাসিটেন্সের ভোল্টেজ ড্রপের সমান। বুঝতে পারছো? নর্মালি তো এটার মধ্যে ভোল্টেজ ড্রপটা বেশি হয়, তাহলে হচ্ছে এমনভাবে এটাকে ম্যানুফ্যাকচার করতে হবে এখানের ভোল্টেজ ড্রপটা ওই বেশি থেকে একটু কমে আসে। এটা হলো পোসাইন ম্যাটেরিয়াল নিয়ে রিসার্চ করতে হবে। তাহলে স্যার এইদিকে সরে দিতে হবে, এদিকে পরে দিতে হবে। মানে এরকম আছে প্রসেসিং নাকি? দূরত্ব বলতেছো? না, এরকম তো আছে। আচ্ছা, এদিকে একটু ছোট একটু বড় একটু বড় এরকম আছে কিন্তু। এরকম থাকবে, কারণ হচ্ছে যে তোমার এখানে একটা ভোল্টেজ ড্রপটা বেশি হয়, হ্যাঁ। এই জন্য এখানে তুমি যদি সরে দিলে কম হবে। এইভাবে করা যায়। কিন্তু ওই যে যেটা বলছো যে তুমি কস্টলি হবে বেশি, হ্যাঁ আলাদা আলাদাভাবে ম্যানুফ্যাকচার এরকম আছে, মানে ওদিক থেকে বড় হয়ে নিচের দিক ছোট হয়ে আছে। ছোট হয়ে আসছে, হ্যাঁ, দেখছো? এরকম আছে। এই জন্যই হয়েছে। In this method, insulators of different dimensions are so chosen that each has different capacitance. The insulators are capacitance graded. That means they are assembled in string such a way. Top unit has minimum capacitance, আর হচ্ছে increasingly in bottom unit. এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে ওরা বলছে যে টপ ইউনিটটা ক্যাপাসিট্যান্স সবচেয়ে কি বলছে বলো না কেন? ক্যাপাসিট্যান্স কম থাকে, টপ ইউনিট হচ্ছে মিনিমাম ক্যাপাসিট্যান্স। মিনিমাম ক্যাপাসিট্যান্স মানে কম ইম্পিডেন্স কম, তাই না? হ্যাঁ ইম্পিডেন্স কম মানে রেজিস্ট্যান্স কম। হ্যাঁ ভোল্টেজ ড্রপটা বেশি হবে, কারেন্টটা বেশি দিয়ে ভোল্টেজ ড্রপটা বেশি, এটা এখানে বলছে। রেজিস্ট্যান্স কম হলে ভোল্টেজ বেশি চলে যাবে। যেমন আর হচ্ছে ইনক্রিজিং প্রোগ্রেসিভলি ইন বটম ইউনিট। বটম ইউনিট মানে হচ্ছে সবচেয়ে নিচেরটার ক্যাপাসিট্যান্স বড় হতে হবে। ক্যাপাসিট্যান্স বড় হওয়া মানে ইম্পিডেন্স বেশি, তাই না? তাই না? তারপর হচ্ছে দেখো যে দিস মেথড aims to equalize the potential difference across the units of the resistor, মানে আমাদের প্রধান কাজই হচ্ছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে সেম একটা ভোল্টেজ ড্রপ করানো, সেটাই হচ্ছে। যখন গ্রেডিং করতে হবে। আর এই মেথডে ডিসঅ্যাডভান্টেজ দেখো, দিস মেথড হ্যাজ দ্য ডিসঅ্যাডভান্টেজ that a large number of different size capacitor will be required. এটা হচ্ছে ফিজিবল। আজকের এই শেষ টপিক এটা পড়ায় শেষ করব, বাই ইউজিং এ গার্ড রিং। এটা দেখো, এটা ইন্টারেস্টিং মেথড। এটা তোমরা আগে মনে করো যে চিত্রটার ডান পাশটা নাই, এটা নাই, এটা নাই। তারপরে তুমি যেটা আগে এক্সিস্টিং সিস্টেমটা সেটা কি হতো, কন্ডাক্টর থেকে বড় এটা এসে তোমার হচ্ছে একটা তোমার এই শান্ট ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে যাইতো, আর একটা কারেন্ট হচ্ছে সেট ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে যাইতো। তার মানে কি আমরা বুঝতে পারছি যে মেইন কারেন্টটা শান্ট ক্যাপাসিট্যান্সটা থেকে বিয়োগ হয়ে তোমার শান্ট ক্যাপাসিট্যান্সের মধ্যে যে কারেন্টটা যায় সেটা বিয়োগ হয়ে উপর দিকে উঠতেছে, তাই না? আমরা যদি একটা সিস্টেম করতে পারি যে যে পরিমাণ কারেন্টটা শান্ট ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে আমাদের এইদিকে চলে গেল, সেই সেম পরিমাণ কারেন্টটা আমরা বাইরে ইনজেক্ট করতে পারি, তাহলে এই পয়েন্টের কারেন্টটা কত বড় সেম থাকবে। আই থাকবে না, আই থাকবে মানে
মানে সেম কারেন্টটা উপরে উঠে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ। এটা হলো বাই ইউজিং এ গার্ড লিঙ্ক। এটা হচ্ছে আলাদাভাবে একটা ক্যাপাসিটেন্স আমরা অ্যাড করব, যেই ক্যাপাসিটেন্সটা এমন কারেন্ট তার মধ্যে দিয়ে পাস করতে দিবে সেটা হচ্ছে ভার্চুয়াল ক্যাপাসিটেন্স বা শান্ট ক্যাপাসিটেন্সের কারেন্টের মানের সমান। তার মানে এইদিকে I2 ঢুকতেছে, এই I2 বের হইতেছে, তার মানে এই পয়েন্টে I2 ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে জাস্ট হচ্ছে I1 আছে, এবং এই যে দেখো উপরের এর জন্য I1 ড্যাশ ঢুকতেছে, I1 বের হইতেছে, I1 এর মানটা 0, বড় আইটা গিয়ে তোমার উপরে চলে যাচ্ছে। তার মানে কোনো ভার্চুয়ালের কোনো আমাদের লস হলো, ডিরেক্ট পুরো কারেন্টটা এর মধ্যে দিয়ে চলে গেল, তার মাধ্যমে এই প্রত্যেকটা ক্যাপাসিটরসের মধ্যে ভোল্টেজ ড্রপটা সেম থাকে। এটাও আরেকটা মেথড। আজকের ক্লাসে এতটুকুই থাকবে, বুঝছো? নেক্সট ক্লাসে আমরা ম্যাথস স্টার্ট করব।